নমস্কার, শুরু করছি বঙ্গ ভোটরঙ্গ 2024 দ্য প্লুরালস নিউজস্কোপ এবং ক্লাইমেট চ্যানেল কানাডার যৌথ প্রচেষ্টায়। নির্বাচন চলছে, মানুষ যাচ্ছেন বুথে, ভোট দিচ্ছেন। আগামী 4ই জুন জানা যাবে যে এই ভোটের ফলাফল কি, কারা শেষমেশ ক্ষমতায় আসবেন। আজকে যে লিডিং কোয়েশ্চেনটা আমরা আলোচনা করব সেটা হলো এই যে শিক্ষার দুর্নীতি কি তৃণমূলের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, অর্থাৎ শিক্ষার দুর্নীতি কি তৃণমূলকে শিক্ষা দেবে এবার নির্বাচনে, এটা খুব বড় প্রশ্ন। আপনারা যদি ফিগার দেখেন, এরকম ঘটনা ভারতবর্ষে কিন্তু খুব বেশি নেই। ব্যাপম ছাড়া এত বড় শিক্ষার দুর্নীতি যার সঙ্গে গভর্নেন্স ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যাকে সুপ্রিম কোর্ট বলছেন সিস্টেমিক ফেলিয়ার, এরকম কিন্তু বিশেষ দেখা যায়নি। কিছুদিন আগেই আমাদের কলকাতা হাইকোর্ট 25,753 জনের চাকরি একসঙ্গে নাকচ করে দিয়েছিলেন। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে তারা কিছুটা রেহাই পেয়েছেন, কিন্তু পার্মানেন্টলি রেহাই পাবেন কিনা এখন সেটা জানি না। এছাড়াও বিভিন্ন ধরনের শিক্ষার বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী এই মুহূর্তে জেলে। সুতরাং সব মিলিয়ে শিক্ষার দিক থেকে তৃণমূল সরকার বেশ খানিকটা বেকায়দায়, এটা মেনে নেওয়াই যায়। কিন্তু সেই বেকায়দাটা কতটা শেষমেশ ভোটের ব্যালট বক্সে প্রভাব ফেলবে, এটাই হলো আমাদের এই এপিসোডের মূল আমাদের দেখার জায়গা। আমার সঙ্গে রয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী, যিনি বিশেষজ্ঞ, রাজনৈতিক পলিটিক্যাল কমেন্টেটর এবং এই পুরো বিষয়টা নিয়ে চর্চা করছেন, দেখছেন সামনে থেকে। আমার সঙ্গে রয়েছেন কুমার রানা, সমাজকর্মী, সমাজবিদ, যিনি কাজ করছেন এই বিষয়গুলো নিয়ে। আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক বুড়শিব দাশগুপ্ত। আমরা যে জিনিসটা দিয়ে শুরু করব, আমি বিশ্বনাথবাবুর কাছে আসি। এই যে প্রশ্নটা যে শিক্ষায় এই যে দুর্নীতি, এবং দুর্নীতিটা এখন অফিসিয়াল, কেননা যখন পশ্চিমবঙ্গের একটা দপ্তর গিয়ে সুপ্রিম কোর্টে বলছে না 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 20,000 না 5,000 লোক, কখনো 8,000 লোক বেআইনি হয়েছিল, তবে তারা মেনে নিচ্ছে বেআইনি হয়েছে, এটা নিয়ে কোনো আলোচনার অবকাশ নেই। এটা নির্বাচনে, আপনি তো খুব ক্লোজ থেকে নির্বাচন দেখছেন, সার্ভের সঙ্গে যুক্ত, নির্বাচনে শেষমেশ কতটা ফল ফেলবে বলে মনে হয়? সর্বভারতীয় ক্ষেত্রে যদি দেখি, তাহলে ভ্যাকম দুর্নীতির পরেও বিজেপি জয়ী হয়েছিল, অথচ বিজেপি এই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ছিল। আবার ওম প্রকাশ চৌথালা হরিয়ানাতে ব্যাপক দুর্নীতির জন্য জেলে গিয়েছিলেন উনি, এবং চৌথালার দলটাই ভেঙে গিয়েছিল এই দুর্নীতির প্রশ্নে, ফলে সেখানে প্রভাব পড়েছিল হরিয়ানাতে। আবার ত্রিপুরাতে 10,000-এর বেশি প্রাথমিক শিক্ষক, তাদেরকে বেনিয়মে নিয়োগ করা হয়েছিল, সুপ্রিম কোর্ট তাদের নিয়োগপত্র বাতিল করে দিয়েছিল। তার প্রভাব কিন্তু বিধানসভা নির্বাচনে ব্যাপকভাবে পড়েছিল, এবং ত্রিপুরাতে সিপিআইএম এর পরাজয়ের একটা অন্যতম কারণ ছিল সেটা। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি আবার দেখি, ইতিহাসগত জায়গা থেকে যদি দেখি, তাহলে দেখবো যে এই তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরে এখানে সারদার মতন দুর্নীতির অভিযোগ এসেছিল, যেখানে সাধারণ মানুষ, ছোট ছোট প্রান্তিক মানুষ তারা টাকা জমিয়েছিলেন বেসরকারি সংস্থায়, এবং সেই টাকা তৃণমূল কংগ্রেসের নেতারা আত্মসাৎ করেছে। এই অভিযোগে অভিযুক্ত থাকার পরেও কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে বিরাট প্রভাব পড়েনি। আবার নারদার মতন একটা স্টিং অপারেশনের তৃণমূলের একাধিক নেতা টাকা নিচ্ছে, সেটা মানুষ চাক্ষুষ করেছে নির্বাচনের কয়েকদিন আগে, সেখানেও বিরাট কোনো প্রভাব কিন্তু আমরা দেখতে পাইনি। এবং এর পরেও যদি আমরা দেখি যে 100 দিনের কাজে দুর্নীতিটার অভিযোগটা আজকে তো আসছিল না, বহুদিন থেকে, তৃণমূল আসার পর থেকে র্যাম্পেন্ট করাপশনের অভিযোগ আসছিল। আবাস যোজনা, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে 9-6 করার অভিযোগ বারবার আসছিল। তৃণমূলের লোকরা সিন্ডিকেট চালায়, টাকা পয়সা রোজগার করে, এই নিয়ে অভিযোগ বিস্তর আসছিল, কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে এর প্রভাব পড়েনি। তাহলে কি বাঙালির মানসিকতার পরিবর্তন এসছে? যে বাঙালি অন্তত পক্ষে, তার বিরুদ্ধে এই অভিযোগটা ছিল না যে বাঙালি দুর্নীতি করছে, তাহলে বাঙালি দুর্নীতি করতে পারে না, বাঙালি সাহসের অভাব, এটা বলা হয়। শুধু তাই নয়, বাঙালির আর যাই হোক শিক্ষিত, মার্জিত এবং দুর্নীতির থেকে কিছুটা মুক্ত, এইটা সাধারণত অন্যরকম একটা ভাবনা ছিল। বাঙালি সাথে দুর্নীতির অভিযোগ আমার মনে হয় আম জনতার জায়গা থেকে কম ছিল, পারসেপশনের জায়গা থেকে। দুর্নীতি ছিল না, নিশ্চয়ই অল্প বিস্তর নানা জায়গায় দুর্নীতি ছিল, কিন্তু পারসেপশনের জায়গা থেকে বাঙালি জাতি হিসেবে দুর্নীতির অভিযোগটা ছিল না। এবার যে প্রশ্নটা আসছে, এবার তাদের প্রভাবটা কেন পড়ছে না, তার পড়ছে না বলে কি মনে হয়? আমার কিন্তু এইবারও মনে হচ্ছে এই নির্বাচনেও দুর্নীতি ডেফিনেটলি আলোচনার ইস্যু, কিন্তু দুর্নীতির ভিত্তিতে তৃণমূল কংগ্রেস হেরে যাবে বা বিজেপি জিতে যাবে আমার একেবারেই মনে হচ্ছে না। আমি বলবো দিস ইজ অ্যাকচুয়ালি ক্লাস পলিটিক্স, যে দুটো ক্লাস তৈরি হয়ে গেছে।
যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, যে ছাত্রছাত্রীরা আজকে ধর্ণা দিচ্ছেন, আমার সম্পূর্ণ সহানুভূতি আছে তাদের প্রতি। কিন্তু ইস্যুটা এই রকম, যে ইস্যুটা সেটা তাদের চাকরির ইস্যু। চাকরির ইস্যু অর্থাৎ তারা সমাজে একটু এগিয়ে থাকা লোকজন, এবং যারা এটার জন্য যে টাকা দিয়েছে, বলছে যে টাকা দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি, আছে বলে দিয়েছে। যার নেই সেই সংখ্যাটা তো বিরাট, এবং তাদের এই ক্ষেত্রে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়ে যাচ্ছে যে আমি কেন ওইটা নিয়ে আমি কেন কথা বলবো, আমার কথা বলার কি প্রয়োজন আছে? আমি তো কানেক্টেড ফিল করছি না। আমি বহুদিন আগে 2006 সালে একজন ক্ষেত মজুর নেতা আমাকে বলেছিলেন, বামপন্থী ক্ষেত মজুর নেতা আমাকে বলেছিলেন, আমি মৃত্যু পর্যন্ত আমি সিপিএম থাকবো, কিন্তু আপনি জেনে রাখুন এই পার্টিটা থাকবে না। আমি বলছি কেন? বলছি এরা যে দাবিটা করছে সে দাবি, তার সঙ্গে আমার কি যোগ? আমার ছেলে মেয়ে তারা তো চাকরি পাবে না, চাকরি তো পাবে শিক্ষিত বেকার ছেলে মেয়েরা। সুতরাং দুর্নীতির যে বিভাজন, যে দুর্নীতিটার শিকার কারা হলো, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। মুর্শিদা, ধরুন আপনি এতদিন ধরে সাংবাদিকতা করছেন, আজকে বোফোর্সের সময় আমরা দেখেছি মাত্র 67 কোটি টাকা, যদি আমি ভুল না করে থাকি, সেই নিয়ে দেশ এপার ওপার হয়ে গেল। তাহলে কি রিয়েলি মানে মিডিয়া তো কি মনে হচ্ছে, আমি মিডিয়াটা খুব ক্লোজলি ফলো করে নিজের কাজের সূত্রে সব মিলিয়ে, যে সত্যি সত্যি কি মানে দুর্নীতি আর ম্যাটার করছে না পলিটিক্যাল ডিসকোর্সে কোথাও? অ্যাকচুয়ালি মিডিয়ার ব্যাপারটা আমি পরে আসছি। মিডিয়ার রোলটা খুব দুঃখজনক, কিন্তু বিশ্ববাবু যেটা বললেন যে দুর্নীতির ব্যবহার, দুর্নীতি একদম খুব একটা ম্যাটার করে না, সেটা কিন্তু ঠিক না। কারণ আমরা দেখেছি বিশ্বনাথ প্রতাপ সিং এর সময় যে স্লোগানটা উঠেছে, গলি গলি মে চোর দেয়, রাজীব গান্ধী চোর দেয়, সেটা কিন্তু এফেক্ট করেছে, রাজীব গান্ধী কিন্তু ফিরেছে। সেটা বলা যায় না যে দুর্নীতির জন্য আর মেজর ইস্যু, যার জন্য কিন্তু আর পলিটিক্যাল ইম্প্যাক্ট হয়েছে। কিন্তু এখানে যে হবে না, এটা আমরা এখন প্রথমেই বলে দিতে পারি। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের এখানে সারদা নারদা যখন হয়েছে, সেই দুর্নীতির জন্য সেই ইম্প্যাক্ট হয়নি। আবার তৃণমূল ফিরে এসছে, তৃণমূলের সময় গুলো হয়েছে, কিন্তু তখন তারা কিন্তু ওটাকে ডাইভার্ট করে দিতে পেরেছে, বলছে আমাদের সময় তো নয়, সারদা তো লেফটের সময় হয়েছে, এইভাবে জিনিসটাকে ডাইভার্ট করতে পেরে। কিন্তু তৃণমূলের মতো দেখা গেছে হাতে টাকা নিতে ভিডিও ভালো মনে গেছে, কিন্তু এর প্রত্যেকটারই একটা, দুর্নীতির প্রত্যেকটারই একটা হিস্ট্রি আছে। এটা শিক্ষার ব্যাপারটা এখানে ন্যাচুরালি আমাদের বাঙালিদের, আমরা শিক্ষিত একটা সমাজ, বা এইরকম আমাদের একটা একটা ফিলিং আমরা মানে আমরা থাকি, এবং সেটা আমরা অন্য স্টেটে যখন যাই এখন ওরকম আমাদের হাসাহাসি করে, বলি কিরকম শিক্ষিত ভদ্রলোক, ওনার এখন একটা হাসাহাসি পাত্র হয়ে আছে আমরা এখন যেই ঘটনাগুলো ঘটছি। তার এটা একটা আমরা আগের বার যেটা আমরা বলছিলাম যে একটা নিজেদের একটা আত্মসম্মান বোধের কিন্তু ধাক্কা পাচ্ছে, এটার কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। একজন মন্ত্রীর বান্ধবীর পরিবার থেকে 50 কোটি টাকা বা তার বেশি পাওয়া গেল, এই যে জিনিসগুলো থেকে সেই টাকা তো নিশ্চয়ই, এমনকি একটা ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্টের জায়গায় টাকা পয়সা লেনদেন হয়। এটা আমি মিডিয়ার পার্টে আসি, পরে তার আগে আমি একটু বিষয় করে আসি। আমি একটু পলিটিক্সে ঢোকার চেষ্টা করছি। এই যে রিসেন্টলি প্রায় 25,000-এর উপর, 25,753 জনের চাকরি গিয়েছিল, পরবর্তীকালে আবার সেটা রেস্টোর করেছে ফর দ্য টাইম বিং। এটা তৃণমূল মানে অ্যাপারেন্টলি যখন এটা ঘটলো, অনেকেই ভেবেছিলেন এটা তৃণমূলের একেবারে সাংঘাতিক একটা বিরোধী হয়ে যাচ্ছে, কিন্তু তৃণমূল অ্যাকচুয়ালি ইউজড ইট ইন ইটস অ্যাডভান্টেজ। দেখো এরা চাকরি খাচ্ছে, মমতা একের পর এক মিটিংয়ে গিয়ে বললেন এরা চাকরি খাওয়ার লোক। হ্যাঁ, মানুষ খেকো যখন বাঘ হয়, চাকরি খেকো এই দল, এই পার্টির লিডাররা। এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে বিজেপির পলিটিক্যাল স্ট্যান্ড আপটা পাল্টে গেল। যে বিজেপি প্রথমে একেবারে সর্বান্তকরণ সমর্থন করছিল, তারা দুদিন পরে বলতে আরম্ভ করলেন হ্যাঁ সবার চাকরি দেওয়াটা উচিত না, যারা বেআইনি করেছে তাদের যাক, অন্যদের যাক না। এবং বোধহয় প্রাইম মিনিস্টার মোদীর নির্দেশে একটা সেলও খোলা হলো, যেখানে যাদের পাওয়ার কথা চাকরি যেন সাহায্য হয়। এইটাকে কোথাও একটা পলিটিক্যালি মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি ইউজ হার অ্যাকুমেন্ট টু পলিটিক্যালি টেক ইট ইন অ্যাডভান্টেজ। দেখুন, রাজনীতিতে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথমত আমি বলবো চাকরি বা মানে দুর্নীতির কেন নির্বাচনে ব্যাপক প্রভাব পড়ছে না, তার কারণটা হলো যে আরো ভেরিয়েবল গুলো বুঝতে হবে আপনাকে। যেমন আমি ব্যক্তিগতভাবে আমার পরিবার লক্ষ্মীর ভান্ডার থেকে 1,000 টাকা পায়, আমার পরিবার বয়স্ক ভাতার থেকে 1,000 টাকা পায়,
আমার মেয়ে ল্যাপটপ পায়, তাহলে আমার কিন্তু ইন্ডিভিজুয়াল ওরিয়েন্টেশন ভোট দেওয়ার ক্ষেত্রে কাজ করে। অর্থাৎ আমি দেখছি বাবা আমি চাচা আপন পান বাঁচা, ফলে আমার গ্রেটার পলিটিক্যাল ইন্টারেস্টের থেকেও আমার ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টের দ্বারা আমি গাইডেড হচ্ছি। ফলে আপনাকে বুঝতে হবে যে এই কয়েক বছরের মধ্যে কি করে প্রথমে নাগরিককে ভোটারে সিপিএম পরিণত করেছিল, আর তৃণমূল কংগ্রেস ভোটারকে কনজিউমারে পরিণত করেছে ক্রেতাতে। ফলে আপনাকে ওই প্যাটার্ন কাইন্ড রিলেশনশিপ দিয়ে কিন্তু এটা বুঝতে হবে, এবং অসংখ্য ভেরিয়েবল গুলো যদি আপনার কাছে নিয়ম পরিষ্কার না থাকে তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কেন দুর্নীতি ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আমি বলবো অসাধারণ পারফরমেন্স এই ক্ষেত্রে। মানে তার সরকার চুরি করেছে, তার নেতারা সব জেলবন্দি, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নেগেটিভকে কি করে পজিটিভ করতে হয় আমি বলছি অবিশ্বাস্য। এবং আপনাকে মনে রাখতে হবে যে ভোটারদের দুটো স্তর আছে। একটা আপনার আমার মতন লোক যেগুলো যারা সমস্ত ইনপুট জানি, ক্রিটিক্যাল ভোটার প্রশ্ন করি, ফিল্টার করে আমরা ডিসিশন মেকিং এ যাই। আর একটা মাসের কাছে আপনার ন্যারেশন তৈরি করতে হয়, আপনি কিভাবে কনস্ট্রাকশন গুলো তৈরি করছেন, অর্থাৎ নির্বাচনে কিভাবে আপনি তাদের সামনে প্রচারে আনছেন, ইস্যুগুলোকে কিভাবে তুলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে কেউ জানে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ডিনায়াল মোডে গিয়ে বললো যে মানে মানে মানুষকে কেউ বাদ দেখেছেন, কিন্তু চাকরিকে কোনো নেতা দেখেছেন বা দল দেখেছেন, বিজেপি হলো সেই দল। এই যে ন্যারেশনটা উনি আনলেন, এখানেই থামলেন না। তারপরে উনি কি করলেন, প্রাইমারি স্কুলের 59,000 চাকরি চলে যেতে পারে এইরকম একটা অভিমত বিজেপির এক এমএলএ করেছিলেন। এই তাকে সামনে, তার ভিডিও সামনে এনে তিনি সেই প্রচারটা আনলেন যে শুধুমাত্র ওই চাকরি নয়, এদেরও চাকরি থাকবে না। ওখানেই থামলেন না, সার্কেলটা আরো বাড়ালেন। বললেন যে অভিভাবকদের নিয়ে মিটিং করতে লাগলেন তৃণমূল কংগ্রেস থেকে, তারা প্রচার করতে লাগলো এই স্কুলগুলো বিজেপি রাখতে দিবে না। বিজেপি এই যে আপনার ছেলেমেয়েরা বিনা পয়সায় পড়ে এগুলোকে এরা তুলে দিতে চায়, প্রাইভেটাইজেশন করতে চায়। ফলে অভিভাবকদের নিয়ে তিনি এবার তৃতীয় স্তরের জনমত তৈরি করতে লাগলেন। আমি বলছি বাধ্য হয়ে নরেন্দ্র মোদীকে আসরে নেমে বলতে হলো যারা মেরিট আছে তাদেরকে আমরা আইনি সাহায্য দিব। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সক্ষম হচ্ছেন, বারবার তিনি তার মতন করে ন্যারেটিভ করে কিন্তু রাজনীতিকে পরিচালনা করতে পারছেন। এই জায়গায় কিন্তু আমি বলবো বিজেপি বা বামেরা অনেক পিছিয়ে আছে। আপনার কি মনে হয় এই 70 দশকের সিনেমার কথা মনে পড়ছে যে একটা হচ্ছে ক্লাস সিনেমা আর একটা হচ্ছে আপনার ইন্টেলেকচুয়াল সিনেমা, সেই কথাই মনে হচ্ছে। আপনার কি মনে হয়? না, আমার কাছে গোটা জিনিসটা একেবারে এই যে দুর্নীতির প্রসঙ্গটা চলে আসলো, এবং সব থেকে দুর্ভাগ্যজনক এই নির্বাচনে যে শিক্ষার কি হবে, শিক্ষাটা আদৌ হবে কিনা। উনি প্রাইভেটাইজেশনের কথা বললেন যে মমতা ব্যানার্জি একটা ন্যারেশন তৈরি করছেন, প্রাইভেটাইজ করে দেন। মমতা ব্যানার্জি নিজেও প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছেন, নরেন্দ্র মোদী তো যাচ্ছেনই। নরেন্দ্র মোদী তো বিশ্বাস করেন না যে শিক্ষা পাবলিক গুড হতে পারে। এবং তৃতীয় যে জিনিসটা আমি বলবো, আর একটা যেটা ভয়ানক, একটা যে বলছেন আপনারা যে বাঙালি শিক্ষিত মার্জিত, কোন বাঙালি? একটা বাঙালি, একটা সীমিত সংখ্যক একটা বাঙালি ছিল, তারা ঐতিহাসিক কারণে তারা একটা এক্সেলেন্স অর্জন করেছিল, সেইটা গোটা বাংলা পারেনি। এবং সেই যে গোটা বাংলা যেটা পারেনি, তাদের যে বঞ্চনা, সেই বঞ্চনাটাকে পুঁজি করলো পলিটিক্স। আজকে ভারতবর্ষের মাথায় যারা আছেন, পশ্চিমবাংলার মাথায় যারা আছেন, তারা তো এটা বলতেই পারেন যে লেখাপড়া করে কি হবে, লেখাপড়া না করে আমি যদি দেশ চালাতে পারি, রাজ্য চালাতে পারি, লেখাপড়া করার দরকারটা কি? মুর্শিদা, একেবারে শেষ পর্যন্ত আমাদের সময় একদম হাতে নেই, সেটা হচ্ছে যে এই পুরো ডিসকোর্সের মিডিয়ার তো একটা খুব গুরুত্বপূর্ণ রোল। এই যে ডিসকোর্স, কমপ্লিট পোলারাইজেশনের কথা বলছেন, ক্রিটিক্যাল কোয়েশ্চেন গুলো পাবলিক ডোমেনে আসছে না, এই কোয়েশ্চেন গুলো তোমার দায়িত্ব মিডিয়া। তো আপনি মিডিয়ার ডিসকোর্সটাকে কিভাবে দেখছেন? এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি যে মিডিয়ার এখন এমন একটা অবস্থা হয়েছে যে মিডিয়া প্রায় হয় তৃণমূলের মুখপত্র না হয় বিজেপির মুখপত্র হয়ে বসে আছে। সেটা যে অ্যাকচুয়ালি একটা অবজেক্টিভ অবস্থান নেবে এবং যেটা করা দরকার সেটা হচ্ছে কি একটা লং টার্মে ভাবার ব্যাপারটা, তো তার দায়িত্ব যে এই শিক্ষা জগতে মানে যেটা কৃষ্ণবাবু বললেন যে এই ন্যারেটিভটা কিভাবে চেঞ্জ করতে পারে, মানে মানে মমতার মতো আর কেউ পারে না। ওই জিনিসগুলোই আমরা ওটা ইম্পর্টেন্ট, সেটা ভোট কেনার জন্য যেটা হচ্ছে। কিন্তু যে বেসিক্যালি ওই ইস্যুটা, যে এডুকেশনের ইস্যুটা যে ধাওয়া চাপা পড়ে যাচ্ছে, সেইটা পয়েন্ট আউট করার কথা মিডিয়া। একটা প্রশ্ন করবো, হ্যাঁ বা না বা হয় উত্তর দেবেন। সেটা হচ্ছে, আমি শুরু করবো কুমারবাবুকে দিয়ে, যে শিক্ষার দুর্নীতি যে এবার নির্বাচনে তৃণমূলকে শিক্ষা দেবে, হ্যাঁ বা না বা দেবে না? দেবে না। নির্বাচনে সংগঠন যেখানে আছে বিজেপির, সেখানে সংগঠন দিয়ে এই দুর্নীতির ইস্যুটাকেও তারা কিছুটা কনস্ট্রাকশন করছেন।
ফলে সেইখানে কিছুটা প্রভাব পড়বে, কিন্তু সারা রাজ্য জুড়ে এই প্রধান issue লার্জার ফর্মেটে নয়, যেখানে সংগঠন আছে সেখানে কিছুটা প্রভাব পড়বে। ওই যে আমি বললাম একেবারে মাসের কাছে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে না। সে সব জায়গায় পারবে না। বসুদা, হওয়া উচিত ছিল কিন্তু দুর্ভাগ্যের মানে সেটা হবে না। আমরা এটাই যে কথাটা বসুদা বললেন, হওয়া উচিত ছিল কিন্তু হবে না। শিক্ষার দুর্নীতি তৃণমূলকে শিক্ষা দেবে কি দেবে না এই প্রশ্নের উত্তরে যা আলোচনা যেটা বেরোলো সেটা হচ্ছে এই যে অনেক 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 ধরনের সমস্যা আছে, তৃণমূল হয়তো চাপে পড়বে কোনো কোনো জায়গায় যেটা উনি বলছেন, কিন্তু সব মিলিয়ে বোধহয় এটা ডিফাইনিং ইস্যু হয়ে দাঁড়াবে না। অনেকেই আমরা ভাবছিলাম যে শিক্ষামন্ত্রী জেলে, ওপরে পুরো তৃণমূলের বা শিক্ষা দপ্তরে সবাই জেলে, এত হাজার লোকের চাকরি যাচ্ছে, এটা হয়তো সাংঘাতিক ইম্প্যাক্ট করবে। বোধহয় সেই ইম্প্যাক্ট পড়বে না বলেই আজকের আগ্রহ বেরিয়ে গেল। শেষ করছি, অনেক ধন্যবাদ সবাই।